যেহেতু আপনি এফবিসিসি এর সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, সেটি দলীয় পদ, সেই হিসেবে কি মনে করেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন আপনি কেমন দেখেন, যা 5 তারিখের আগের সাথে যদি তুলনা করে আপনি বলেন? প্রথমত, যখনই আমরা একটা দেশের অর্থনীতি নিয়ে কথা বলি, সর্বপ্রথম যে জিনিসটা আমাদের সামনে আসে সেটা হলো জিডিপি, অর্থাৎ সার্বিক আভ্যন্তরীণ উৎপাদন। এই জিডিপি গঠন হয় 4টে জিনিস দিয়া। প্রথমে হলো প্রাইভেট কনজামশন, 2 নম্বর হলো সরকারি এক্সপেন্ডিচার গভর্নমেন্ট, 3 নম্বর হলো ইনভেস্টমেন্ট, 4 নম্বর হলো আপনি যা এক্সপোর্ট করলেন মাইনাস যদি ইম্পোর্ট বাদ দেন তাহলে যেটা বাকি থাকে। এই 4টার সমন্বয় বা যোগফল হলো জিডিপি, একদম সোজা হিসাব। আমি কথাগুলো বলতেছি একটু সহজ সরলভাবে, যেন দর্শকরা বুঝতে পারে, যারা শ্রোতা ভাই বোনেরা যারা বুঝতে পারে জিনিসটা। সো এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যদি আমরা 25 বছর দেখি, গত 10 বছরে কিন্তু জিডিপির তথ্য নিয়ে আমাদের সামনে যে পরিসংখ্যান দিচ্ছে এটা বিশ্বাসযোগ্য না কারো কাছে। যার জন্য গত বছর যে প্রথম বলছিল আমাদেরকে 7% বৃদ্ধি পাবে, এটা কমতে কমতে শেষ পর্যন্ত 5% নামছে। এই বছর চলতি বছরে যেটা চলছে এখন, যেটা জুন মাসে শুরু হয়েছে গত বছরের, এই জুলাই মাসের শুরু, জুন মাসে শেষ হবে। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB সবগুলোকে যদি আমি একত্রে এনে অ্যাভারেজও করি তাহলে 3.1-এর বেশি হবে না। একটা দেশে যদি জনসংখ্যার প্রবৃদ্ধি হয় 1.2% অথবা 1.2, তাহলে সে দেশে, এবং যে দেশে এভারেজ 20 লক্ষ লোক প্রতি বছর চাকরির বাজারে আসে, আমাদের দেশে চাকরির বাজার ধরে যে 16 বছরে হলে আপনি কর্মক্ষম। এর ভিতরে কিছু কিছু আসে না, হয়তো কিছু মেয়েদের বিয়ে হয়ে যায়, কিছু ছেলেরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, সো ওরা হয়তো লেখাপড়া করতে থাকে। বাট বেসিক্যালি 16 বছরে আমাদের দেশে ধরা হয় যে আপনি কর্মক্ষম অথবা আপনি চাকরির বাজারে আছেন। সেই হিসাবে ধরলে 19 থেকে 21 লক্ষ লোক প্রতি বছর চাকরির বাজারে আসে। তো চাকরি সংস্থান কিভাবে হয়? একমাত্র বিনিয়োগের মাধ্যমে। এখন যদি আমি সার্বিক আভ্যন্তরীণ উৎপাদনের কথা বলি, প্রথমে আসি কনজামশন। আপনার যদি মজুরির হার না বাড়ায় 2 বছর, এটা আপনারা জানেন যে গত 2 বছর বা 3 বছর বাংলাদেশে মূল্যস্ফীতির হার মজুরির হার বাড়ানোর থেকে বেশি। তো মজুরির হার বা আয় যখন মানুষের কমে, তখন তো তার খরচও কমবে। অতএব প্রাইভেট কনজামশন এখন কম হচ্ছে। 2, সরকারের রেভিনিউ, অর্থনীতি যদি ভালো হয় তাহলে সরকারের রেভিনিউ আয় বাড়বে, অর্থনীতি যদি খারাপ হয় তাহলে রেভিনিউ কমবে। অতএব 3.1% যদি প্রবৃদ্ধি হয় তাহলে ডেফিনেটলি আপনার রেভিনিউ কমে যাবে। তাহলে রেভিনিউ যদি কমে তাহলে সরকার তার খরচ কমাইতে বাধ্য হবে। 3 নম্বরে আসেন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বাংলাদেশে হচ্ছে এখন, এটা আমাকে কেউ বলতে পারবে না। গত 4-5 বছর একই অবস্থায়, এখন একদমই স্থবির। এখন আপনি বলতে পারেন যে এটার কারণটা কি? ইনভেস্টমেন্টে আপনি যদি একটা দেশে বিনিয়োগ বৃদ্ধি করতে চান, একটা হলো সরকারের একটা উদ্যোগ লাগে, সেটা আমি প্রশংসা করি। গত কয়েক সপ্তাহ আপনি দেখছেন যে আমাদের বিনিয়োগ সম্মেলন হয়ে গেছে, একটা বিনিয়োগ সম্মেলন করছে, সেটা প্রশংসনীয়। এই উদ্যোগকে আমি সমর্থন করি। কিন্তু প্রশ্ন হলো, যিনি বিনিয়োগ করবেন, বিনিয়োগের জন্য তো তার যে পরিবেশ তিনি চান সেই পরিবেশ তো লাগবে। এখন আসেন আপনি বিনিয়োগের পরিবেশের কথা যদি আমরা বলি, প্রথম যে জিনিসটা অত্যন্ত জরুরি সেটা হলো, আমার ভাষায় আমি বলি সামাজিক মূলধন। সামাজিক মূলধন বলতে প্রথম যেটা হলো আইন শৃঙ্খলা কেমন, 2 নম্বর হলো আপনার দেশে সম্পত্তি অধিকার আইন কীরকম এবং এটা কিভাবে এটা এনফোর্স করা হয়, অর্থাৎ এটাকে বাস্তবায়ন করা হয়। এখন সামাজিক শৃঙ্খলার কথা তো আমি বলে কোনো লাভ নাই। আমার মনে হয় সবাই জানেন, একটা দেশে প্রতিদিন যদি মারামারি হয়, কাটাকাটি হয়, বাইয়ে বাইয়ে মারামারি হচ্ছে,
এটা দখল হচ্ছে ওটা দখল হচ্ছে, তাহলে সামাজিক শৃঙ্খলা বাংলাদেশে এখন সবচেয়ে খারাপ। অতএব বিনিয়োগের প্রাথমিক যে জিনিসটা বিনিয়োগকারী চায়, যে উদ্যোক্তা তার উদ্যমে ব্যবহার করতে চায়, সেটার অনুপস্থিত বাংলাদেশে প্রকট এখন। 2 নম্বর আসেন আর্থিক মূলধন। বাংলাদেশে বর্তমানে যে অবস্থাটা আছে আর্থিক খাতে, যেমন ব্যাংকিং সংকট, এটা কি কেউ বলতে পারবে যে এটা ভালো? অতএব আর্থিক মূলধন জোগানো এখন মুশকিল হয়ে গেছে, যার ফলে আপনি দেখবেন 3 বছর আগেও বাংলাদেশে প্রাইভেট সেক্টরে টোটাল ঋণ সরবরাহ ছিল জিডিপির 11.5%। সেটা গত মাসে দেখলাম 6.4%, অর্ধেকে নেমে আসছে। তো বিনিয়োগ হচ্ছে না, এটাই তো প্রমাণ। আবার বিনিয়োগের সাথে সঞ্চয়ের একটা সম্পর্ক আছে। একটা দেশে যত বিনিয়োগ করা হয়, সেই বিনিয়োগের 96% অ্যাভারেজ আসে নিজস্ব সঞ্চয় থেকে। যেমন আপনি ব্যাংকে টাকা রাখেন বা বন্ডে টাকা রাখেন অমুক। এখন যদি দেশে মজুরির হার মূল্যস্ফীতি থেকে কম হয়, তো সেক্ষেত্রে আপনি সঞ্চয়টা কোথেকে করবেন? এখন এটা সিম্পল হিসাব হলো, যেমন আজকে আমার ফ্যামিলিতে আছে আমরা 4 জন, আমার 20,000 টাকা খরচ। তো এখন আগামী বছর যদি আরেকটা আমার ছেলে হয়, তাহলে 5 জন হবে। তো আমার 20,000 টাকা বেতন যদি আর না বাড়ে, তো আমার এক্সট্রা একজন পরিবারের সদস্য হইলো, তো আমার তো লাগে 5,000 করে পার পার্সন এক একজনের। তো আমি তো 5,000 টাকা শর্ট। তো টাকা যদি আপনার কাছে কম আয় হয়, তাহলে সঞ্চয়টা কোত্থেকে আসবে? সঞ্চয় না হলে বিনিয়োগও হবে না, বিনিয়োগ না হলে কর্মসংস্থানও হবে না। তো আমরা একটা চক্রে ঢুকছি, যে চক্র থেকে বেরিয়ে আসাটা জাতির জন্য, সমাজের জন্য অত্যন্ত জরুরি। তো বেরিয়ে আসার উপায় কি? এখন তো আপনি সংকট বললেন, আপনি তো সমাধান তো বলবেন। বাট আমি কিন্তু বিনিয়োগের পরিবেশে আরো জিনিস আছে, এটা পরে বলবো। তাহলে এখন আপনি অর্থনীতির কথা বলে আমাকে এখন মোটামুটি একটা রাজনীতি ঢুকাই দিচ্ছেন। দেখুন, একটা দেশে যদি আপনাকে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হয়, তাহলে সেই দেশে একটা নির্বাচন অত্যন্ত জরুরি। যে নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার আপনি প্রতিষ্ঠা করতে পারেন, জবাবদিহিতামূলক সরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। মানুষ একদম এটারে কি বললাম, সভ্যতার প্রাথমিক থেকে যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে, তার ভিতরে ইলেকশন, নির্বাচনের মাধ্যমে যত জনপ্রতিনিধি ঠিক করে তাদের কাছে দায়বদ্ধ রেখে সরকার গঠন করা সবচেয়ে বড় সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে। এখন আপনি গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার হইতে পারে, এখন সেটাকে তো আপনি গণতান্ত্রিক বলতে পারবেন না। আর বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, 147,000 স্কোয়ার কিলোমিটার, তার ভিতরে 18 কোটি লোক, এখানে যদি জনগণের কাছে দায়বদ্ধশীল যদি কোনো সরকার না থাকে, তাহলে আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে জিনিসগুলো আপনাকে আমি একটু আগে বললাম, যে সামাজিক শৃঙ্খলা, তারপরে আপনার আর্থিক ব্যবস্থাপনা, কারণ এগুলির জন্য একটা রাজনৈতিক কাঠামো লাগে। যদি রাজনৈতিক কাঠামো না থাকে ঠিকমতো, তাহলে কোনোভাবেই এগুলিকে আপনি প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্কে আনতে পারবেন না।